হুম। সো আজকে আমরা যে টপিক বা যে চ্যাপ্টার স্যাটারডে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডস। কমপ্লেক্স কম্পাউন্ড দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ইনঅর্গ্যানিক এর মধ্যে এটা দুটোই চ্যাপ্টার আছে তোমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে। একটা হচ্ছে ডি ব্লক আর একটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, যেটাকে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে থাকি, রাইট? দুটো ইনঅর্গ্যানিকের চ্যাপ্টারের মধ্যে ডি ব্লকটা অনেকটা মাগ বেসড আছে, অনেকটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। কোঅর্ডিনেশন কম্পাউন্ডে মাগআপ বেসড আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে তোমার লজিক্যাল বেসড কোয়েশ্চেনও হয়, আর এর ওয়েটেজটা বেশি। ঠিক আছে, ইন কম্পিটিটিভ অলসো অর ইন বোর্ডস অলসো পুরো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি ম্যাক্সিমাম ওয়েটেজ হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের, রাইট? তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে আগে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কাকে বলে এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, অনেক নাম আছে এই চ্যাপ্টারে, রাইট? এটাকে আমরা কি বলে থাকি? কমপ্লেক্স কম্পাউন্ডস। কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট? এবার আমরা নর্মালি জানি যে যে সল্ট, নর্মাল যে সল্টস হয় তারা কিভাবে তৈরি হয়? অ্যাসিড প্লাস বেস gives salt and water, রাইট? নর্মালি যেটাকে আমরা নিউট্রালাইজেশন বলি, ভেরি গুড, যেটাকে আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলি। আর আমরা ইনঅর্গ্যানিকে সল্ট যখনই কথাটা শুনেছি, আয়নিক কম্পাউন্ডস বা কোভ্যালেন্ট কম্পাউন্ডস, আমরা সবসময় একটা মেটাল আর একটা নন মেটাল শুনেছি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রাইট? এরকম ক্যালসিয়াম কার্বনেট, তো একটা নেগেটিভ র্যাডিক্যাল আর একটা পজিটিভ আয়নের মাঝখানে আমরা, বা পজিটিভ র্যাডিক্যালও হতে পারে, এরকম একটা কম্বিনেশন দেখেছি, রাইট? তো যদি আমি অ্যাসিড নিই, অ্যাসিড কি হলো? এইচ অ্যাসিড আমরা নর্মালি কিভাবে ডিফাইন করি? যারা এইচ প্লাস ডোনেট করবে। বেস কি হয়? যারা ওএইচ মাইনাস ডোনেট করবে, রাইট? তো এখানে যখন সল্ট ফর্ম হবে, যে যে সল্টটা ফর্ম হবে সেটা কি হবে? সেটাকে এইচ বি করে দিই, আর এটাকে আমরা এওএইচ করে দিই, রাইট? তো এখানে যে সল্ট ফর্ম হবে ওটা হবে এ বি সল্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বিকজ অ্যাসিড নিজের এইচ প্লাস দেবে, বেস নিজের ওএইচ মাইনাস দেবে, আর এখানে কি ফর্ম হবে? ওয়াটার, এইচ টু ও, দ্যাট ইজ ওয়াটার উইল বি ফর্ম। এবার এখানে দেখো যে সল্ট ফর্ম হয়েছে, এর ভেতরে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ক্যাটায়নিক পার্ট আর একটা হচ্ছে অ্যানায়নিক পার্ট। তাহলে এখানে কোয়েশ্চেন হচ্ছে যে ক্যাটায়নিক পার্টটা কে কন্ট্রিবিউট করছে আর অ্যানায়নিক পার্টটা কে কন্ট্রিবিউট করছে, রাইট? সো যখনই আমরা নর্মাল সল্ট বানিয়ে থাকি সেখানে যে অ্যানায়ন পার্টটা হয় সেটা কোথা থেকে আসবে? অ্যাসিড থেকে। আর যে ক্যাটায়ন পার্টটা হয় সেটা সবসময় বেস থেকে আসবে, রাইট? তো যে ক্যাটায়ন পার্টটা আসে নর্মাল সল্টে সেটা বেস থেকে আসে, আর যে অ্যানায়ন পার্ট হয় সেটা কোথা থেকে আসবে? অ্যাসিড থেকে এখানে আসে, রাইট? তো এই নিউট্রালাইজেশন রিঅ্যাকশন থেকে কি হয়? তোমার সল্ট ফর্ম হয়। আর এই নর্মাল যে সল্ট তৈরি হলো নিউট্রালাইজেশন থেকে, এর কেমিক্যাল নেচার কি হয়? এর কেমিক্যাল নেচার হয় আইদার এটা আয়নিক হবে, রাইট? বা এটা কি হবে? তোমার কোভ্যালেন্ট হবে, রাইট? আইদার এদের মধ্যে আয়নিক বন্ড ফর্মেশন হবে বা এদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হবে। আর এই ধরনের সল্টের স্ট্রাকচার আমরা এস ব্লক, পি ব্লক, কোভ্যালেন্ট কম্পাউন্ডসে, মানে তোমার কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা এটা পড়েছি। বাট কোঅর্ডিনেশন কম্পাউন্ডে নিউট্রালাইজেশন থেকে সল্ট তৈরি হয় না, বা যে কমপ্লেক্স কম্পাউন্ডস হয় তারা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয় না, এখানে চার্জেস হয়, বাট নিউট্রালাইজেশন থেকে তৈরি হয় না কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে কি হয়? আমরা একটা লুইস অ্যাসিড দিই, এখানে নর্মাল অ্যাসিড হয় না, এখানে একটা লুইস অ্যাসিড হয় আর একটা লুইস বেস হয়, রাইট? আর লুইস অ্যাসিড আর লুইস বেসের কম্বিনেশন থেকে কি হয়? যে সল্ট তৈরি হয় বা যে কম্পাউন্ড তৈরি হয়, সেই কম্পাউন্ডস কে আমরা কি বলি? কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। যে কম্পাউন্ড তৈরি হয় সেটাকে আমরা বলি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, বা এদেরকে কমপ্লেক্স সল্টও বলে। সো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে সল্টস হয় কমপ্লেক্স সল্ট, এটা কিভাবে তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে রিঅ্যাকশন বিটুইন লুইস অ্যাসিড এন্ড লুইস বেস। এবার লুইস অ্যাসিড আমরা কাদের বলি? লুইস অ্যাসিড বলি যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, ইলেকট্রন অ্যাকসেপ্টর, রাইট? আর লুইস বেস আমরা কাদের বলি? লুইস বেস বলি যে ইলেকট্রন ডোনার হবে, ইলেকট্রন
যে ডোনেট করতে পারবে। তো এখানে কি হয়, লুইস অ্যাসিড কে ইলেকট্রন ডোনেট করে, আর এখানে একটা নতুন ধরনের বন্ড দেখা যায় যেটাকে আমরা কি বলি, কোঅর্ডিনেট বন্ড বলি। কিভাবে, ধরে নাও এটা হচ্ছে লুইস বেস, আর লুইস বেস কি করবে, লুইস অ্যাসিড কে নিজের লোন প্যাড দিয়ে দেবে, রাইট? তো আমি এখানে লুইস বেস কে তোমার বি নাম দিচ্ছি, আর লুইস অ্যাসিড কে এ নাম দিচ্ছি, রাইট? তো লুইস অ্যাসিড যে হবে, আর লুইস বেসের কাছে কি হবে, ইলেকট্রন পেয়ার হবে। তো লুইস বেস কি করবে, নিজের ইলেকট্রন পেয়ার লুইস অ্যাসিড কে ডোনেট করবে, দেখো। তাহলে এটা ইলেকট্রন ডোনার, আর এ কি করছে, তোমার লোন পেয়ার অ্যাকসেপ্ট করছে। আর এই যে স্পেশাল যে বন্ড হয়, এই স্পেশাল বন্ডস কে আমরা কি বলি, কোঅর্ডিনেশন বন্ড, রাইট? দিস কাইন্ড অফ বন্ডিং ইজ নোন অ্যাজ কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। আর এই কোঅর্ডিনেট বন্ড, এখান থেকে যে কমপ্লেক্সটা তৈরি হয় এটাই এর মধ্যে দেখা যাবে। তো এর মধ্যে কোন ধরনের বন্ডিং প্রেজেন্ট হচ্ছে, কোঅর্ডিনেট বন্ড প্রেজেন্ট হচ্ছে, তাই এর নাম হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। সো এই চ্যাপ্টারের পুরো বেসিসটা এটাই, যে হাউ আর দিস কম্পাউন্ডস ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল সল্টস দ্যাট উই নো। তো ফার্স্ট ডিফারেন্স আমরা এখানেই পেয়ে গেলাম, যে নর্মাল যে সল্ট তৈরি হয় সেটা নিউট্রালাইজেশন থেকে তৈরি হয়, কমপ্লেক্স কম্পাউন্ড নিউট্রালাইজেশন থেকে তৈরি হয় না। সেকেন্ড ডিফারেন্স আমরা কি পাচ্ছি, যে সল্ট এর ভেতরে আইদার আয়নিক বন্ড প্রেজেন্ট হবে বা কোভ্যালেন্ট বন্ড প্রেজেন্ট হবে, কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেটাকে আমরা কমপ্লেক্স সল্ট বলি, তার ভেতরে কোন ধরনের বন্ড প্রেজেন্ট থাকবে, কোঅর্ডিনেট বন্ড প্রেজেন্ট থাকবে, রাইট? তো এর মধ্যে কি দেখা যায়, কোঅর্ডিনেট বন্ড ইজ প্রেজেন্ট, কোঅর্ডিনেট বন্ড ইজ প্রেজেন্ট, আর এটা নিউট্রালাইজেশন থেকে তৈরি হয় না। তো এটা হচ্ছে মেইন। এবার এরপরে আমরা এটা ডিসকাস করব যে এই কোঅর্ডিনেট বন্ড আর এই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কি ডিফারেন্স আছে, বা কোঅর্ডিনেট আর আয়নিক তিনটে টাইপ অফ বন্ডের ডিফারেন্স আমরা বুঝবো, বিকজ অনেকের এখানে কোভ্যালেন্ট বন্ডিং এর বেসিক জিনিসগুলো ক্লিয়ার নেই। তো আমি 11 এর যে জিনিসগুলো লাগবে সেটা আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি, সো দ্যাট পরে গোয়িং ফরওয়ার্ড চ্যাপ্টারটা বুঝতে প্রবলেম না হয়। সো নেক্সট আমরা দেখবো এই যে তিনটে বন্ডিং আছে তাদের মাঝখানে কি ডিফারেন্সেস হয়, এবং এই বন্ডিং গুলো কিভাবে ফর্ম হয়, what are the basis of these bonds, right? So first আমরা দেখবো আয়নিক বন্ড। সো আয়নিক বন্ড অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে আমরা বন্ড বলি, দিস ইজ, তোমরা ফিজিক্সে এটা পড়েছো ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে, ইট ইজ নাথিং বাট ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, দিস ইজ নাথিং বাট electrostatic attraction. Ionic bond is nothing but electrostatic attraction, মানে electrostatic force, যেটাকে আমরা কুলম্বস ফোর্স বলে জানি, রাইট? ফর্মুলা সবাই পড়েছো, k q1 q2 বাই r স্কয়ার, রাইট? তো কুলম্বস ফোর্সে কি হয়, সোডিয়াম ইলেকট্রন লুজ করে পজিটিভ চার্জ হবে, আর ক্লোরিন ধরো নেগেটিভ চার্জ, ইলেকট্রন গেইন করে নেগেটিভ চার্জ হবে। আর এদের মাঝখানে কি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, যেটা একে অন্যকে পুল করবে, and when they are closer to one another এদের মাঝখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন প্রেজেন্ট হবে। এখানে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রন শেয়ারিং হয় না, এটা চার্জেস। দেখো আমরা এই অঙ্কগুলো পড়েছো ফিজিক্সে, প্লাস কিউ মাইনাস কিউ, এদের মাঝখানে কি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন হবে। আর যে ফোর্সকে আমরা কি ফর্মুলা থেকে ক্যালকুলেট করব, F is equals to k q1 q2 by r square, where r is the distance between them. সেম থিং, এটাকে তুমি পজিটিভ চার্জ, এটাকে নেগেটিভ চার্জ ধরো, আর এদের মাঝখানে কি ফোর্স আছে, এটা হচ্ছে আয়নিক বন্ড। সো এই বন্ডটাকে আমরা কেমিস্ট্রিতে আয়নিক বন্ড বলি, বাট এটা অ্যাকচুয়ালি একটা অ্যাট্রাকশন, দিস ইজ নাথিং বাট আ ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। তো এটা হয় আয়নিক বন্ড, যেটা মোস্টলি এর ব্যাপারে তোমরা ক্লাস 11 এ পড়েছো ইন দি চ্যাপ্টার অফ কেমিক্যাল বন্ডিং, রাইট? নেক্সট টাইপ অফ আমরা বন্ড পড়ি কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডে কি হয়, চার্জেস প্রেজেন্ট থাকে না, এখানে ইলেকট্রন শেয়ারিং হয়। তো এই বন্ডের কনসেপ্ট কি আছে, ইলেকট্রন শেয়ারিং, রাইট? আর কোভ্যালেন্ট বন্ডের বেসিক কনসেপ্ট হচ্ছে যে একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকবে, ওয়ান বন্ড উইল হ্যাভ টু ইলেকট্রনস, one covalent bond will have two electrons. Bond মানে one covalent bond will have two electrons. তো যখনই আমরা covalent bond পড়ি, একটা বন্ডে দুটো ইলেকট্রন সবসময় আমরা assume করি, রাইট? তো ধরে নাও এলিমেন্ট এ আছে, তার কাছে একটা ইলেকট্রন, আর এলিমেন্ট বি আছে, তার কাছে একটা ইলেকট্রন। এবার নিজেদের মাঝখানে একটা বন্ড ফর্ম করতে চায়, তাহলে কি হবে, এ আর বি এর মাঝখানে বন্ড হবে,
তো এ নিজের একটা ইলেকট্রন দেবে আর বি নিজের একটা ইলেকট্রন দেবে, দিয়ে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। এবার এই যে ইলেকট্রনটা বন্ডের ভিতরে আছে এটা এর অ্যাটমেও যাবে, মানে ইন দি এলিমেন্ট এ তার অ্যাটমিক রেডিয়াসেও থাকবে আর বি এর অ্যাটমিক রেডিয়াসেও থাকবে। রাইট, এগুলো আমরা পড়েছি। যেরকম তুমি ধরে নাও সিএল টু হয়, তো এখানে সিএল আর সিএল এর মাঝখানে বন্ড কি রকম হবে? রাইট, তো ক্লোরিন 17 গ্রুপকে বিলং করে। ক্লোরিনের লাস্ট শেলে 7টা ইলেকট্রন হয়। রাইট, তো দেখো এই ক্লোরিনের 7টা ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, আর এই ক্লোরিনেরও 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, কিন্তু এরা দুইজন মিলে এক একটা ইলেকট্রন থেকে বন্ড তৈরি করলো। এবার এই ক্লোরিনের ইলেকট্রনটা এর অ্যাটমের পার্ট আর এই ক্লোরিনের ইলেকট্রনটা এর অ্যাটমেরও পার্ট, তাহলে এবার এদের কটা করে ইলেকট্রন হয়ে গেছে? 8টা করে। তো সিন্স এরা 8টা করে ইলেকট্রন পেয়ে গেছে, এরা স্টেবল হয়ে গেছে, অক্টেট অ্যাচিভ করেছে। তো কোভ্যালেন্ট বন্ডিং এইভাবে হয় যে যখনই একটা বন্ড ফর্ম হবে, যে দুটো এলিমেন্ট বন্ড ফর্ম করছে তারা নিজের একটা একটা করে ইলেকট্রন দিয়ে সেই বন্ডটাকে তৈরি করবে। রাইট, তো এটা হচ্ছে কনসেপ্ট অফ কোভ্যালেন্ট বন্ড, যে each participating element will give their one electrons and that electrons will be shared by both the atoms, right? But coordinate bond is a special type of covalent bond. Coordinate bond কি হচ্ছে? It is a special type of covalent bond. Special type of, it is a very special type of covalent, এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ডই ধরা হয়। রাইট, তো এখানে যা যা ওপরের রুল আছে সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে, মানে এখানে ইলেকট্রন শেয়ারিং হবে, এটা অ্যাপ্লিকেবল। আর একটা বন্ডে দুটো ইলেকট্রন, ওয়ান বন্ড উইল হ্যাভ টু ইলেকট্রন, সেটাও অ্যাপ্লিকেবল। one bond will have two electron, this rule is also applicable, right? তো এই দুটো রুলই এখানে applicable হবে। তাহলে how is coordinate bond different than covalent bond, right? so এখানে আমরা একটা এক্সাম্পল দেখবো, যে ধরো এ আর বি, রাইট, এবার এরা দুজন বন্ড তো ফর্ম করবে। রাইট, এবার এ আর বি এর মাঝখানে বন্ড ফর্ম করার জন্য দুটো ইলেকট্রন লাগবে, বিকজ কোভ্যালেন্ট বন্ডিং এর রুল হচ্ছে ওয়ান বন্ড উইল হ্যাভ টু ইলেকট্রন, সো দ্যাট রুল স্টেজ ফিক্সড, যে একটা বন্ডে দুটো ইলেকট্রন রাখবে। কিন্তু এখানে প্রবলেম কি হচ্ছে, বি এর কাছে ইলেকট্রন নেই, ডেফিশিয়েন্ট ইন ইলেকট্রন, আর এ রিচ ইন ইলেকট্রন, দ্য এলিমেন্ট এ ইজ রিচ ইন ইলেকট্রন। তাহলে এখানে এরা দুজন বন্ড ফর্ম করবে, কিন্তু এ যে এলিমেন্ট আছে সে বলবে যে বন্ড ফর্ম করার জন্য দুটো ইলেকট্রন যেটা লাগবে দুটো আমি প্রোভাইড করব। নর্মালি কি হয়, এক একটা করে ইলেকট্রন প্রোভাইড করা হয়, বাট যে এলিমেন্ট এ আছে সে বলবে যে দুটো ইলেকট্রন এই বন্ডের মধ্যে সে দুটো আমি প্রোভাইড করব। রাইট, তাহলে এখানে যখন বন্ড ফর্ম হবে, দুটো ইলেকট্রন, বোথ দ্য ইলেকট্রনস আর ডোনেটেড বাই এ, কিন্তু এবার এটা শেয়ার কিন্তু দুজনের মধ্যেই হবে। বি যদিও বন্ড ফরমেশনে নিজের কোনো ইলেকট্রন দেয়নি, বাট তাও এই দুটো ইলেকট্রন এর মধ্যেও পার্টিসিপেট করবে আর বি এর মধ্যেও পার্টিসিপেট করবে। রাইট, আর এটা দুইজনেরই অক্টেট কমপ্লিট করবে। এই ধরনের বন্ডকে আমরা বলি কোঅর্ডিনেট বন্ড। তো এখানে এ যেহেতু ইলেকট্রন রিচ, নিজের ইলেকট্রন ডোনেট করেছে, এটাকে আমরা বলি লুইস অ্যাসিড। আর বি যেহেতু ইলেকট্রন ডেফিশিয়েন্ট, কোঅর্ডিনেট বন্ড অ্যাকসেপ্ট করছে, সেটাকে আমরা বলি লুইস বেস, সেটাকে আমরা বলি লুইস বেস। রাইট, তো কোঅর্ডিনেট বন্ড ইজ নাথিং বাট আ স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, যেখানে বন্ডের ভেতরেই দুটো ইলেকট্রন একটা সোর্স থেকে আসবে। কোভ্যালেন্ট বন্ড হয় যেখানে বন্ডের ভেতরে এক একটা ইলেকট্রন দুটো ডিফারেন্ট সোর্স থেকে আসবে আর দুজনই শেয়ার করবে। কোঅর্ডিনেট বন্ডে শেয়ার দুজনাই করে, বাট ডিফারেন্স কি হচ্ছে যে ওটা ডোনেট একজন করছে। রাইট, তো এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তাহলে আমরা একটু আগে দেখলাম যে কমপ্লেক্স সল্ট নিউট্রালাইজেশন থেকে ফর্ম হয় না, তাদের মাঝখানে কোঅর্ডিনেট বন্ড থাকে বাই আ রিঅ্যাকশন বিটুইন লুইস অ্যাসিড এন্ড লুইস বেস। So these are all the basics that we needed, starting from neutralization till coordinate bond, that is needed to understand this chapter. মানে যা যা 11 এর বেসিক রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আমি বললাম। রাইট, নেক্সট আমরা দেখবো যে এখানে সল্ট এবং সল্টস এর কি কি টাইপ হয় সেগুলো আমরা দেখবো। তো ফার্স্ট
সল্ট, তো সল্টের মধ্যে সিম্পল সল্ট, তো সিম্পল সল্ট আমরা এখনই দেখলাম কিভাবে তৈরি হয়, নিউট্রালাইজেশন থেকে, ক্যাটায়ন অ্যানায়ন কোনটা অ্যাসিড থেকে কোনটা বেস থেকে আমরা ডিসকাস করলাম। তো সিম্পল সল্টের ভেতরে কি হয়, কাকে সিম্পল সল্ট ডিফাইন করব, যে ক্যাটায়ন যাদের মধ্যে একটা টাইপেরই ক্যাটায়ন হবে, আর অ্যানায়ন যাদের মধ্যে কি হবে, একটা টাইপেরই অ্যানায়ন দেখা যাবে। যেরকম NaCl, NaCl এর মধ্যে এক ধরনেরই ক্যাটায়ন আছে Na প্লাস, এক ধরনেরই Cl আছে, এক ধরনেরই অ্যানায়ন আছে Cl মাইনাস, রাইট? যদি আমি বলি ক্যালসিয়াম কার্বনেট, এক ধরনেরই ক্যাটায়ন আছে, ওয়ান টাইপ অফ ক্যাটায়ন ক্যালসিয়াম, নাম্বার আমরা এখানে দেখছি না, টাইপ দেখছি। সো ওয়ান টাইপ অফ ক্যাটায়ন ক্যালসিয়াম, ওয়ান টাইপ অফ অ্যানায়ন কার্বনেট অ্যানায়ন, রাইট? K2SO4 এক ধরনের ক্যাটায়ন পটাশিয়াম, এক ধরনের অ্যানায়ন সালফেট, তো এটা হলো সিম্পল সল্ট। নেক্সট আমরা দেখব মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ড। মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ড আইদার এখানে আমরা দেখব মোর দ্যান ওয়ান টাইপ অফ ক্যাটায়ন হবে, আইদার মোর দ্যান ওয়ান টাইপ অফ ক্যাটায়ন থাকতে পারে, বা অর মোর দ্যান ওয়ান টাইপ অফ, ওয়ান সেকেন্ড, সরি। সো এখানে কি হবে, মোর দ্যান ওয়ান টাইপ অফ ক্যাটায়ন অর মোর দ্যান ওয়ান টাইপ অফ অ্যানায়ন, বা বোথ হতে পারে, বোথ দিস কন্ডিশনস ক্যান বি প্রেজেন্ট, যে মোর দ্যান ওয়ান টাইপ অফ ক্যাটায়ন এন্ড মোর দ্যান ওয়ান টাইপ অফ অ্যানায়ন দুটোই আছে, রাইট? অর বোথ, বা অর দুটোই থাকতে পারে, তিনটেই পসিবিলিটি হতে পারে। এবার এই মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ড যে সেকেন্ড ক্যাটাগরি অফ সল্ট আছে, তার মধ্যে ফার্দার দুটো ক্লাসিফিকেশন আমরা দেখব, একটা হবে ডাবল সল্ট আর একটা হবে কমপ্লেক্স সল্ট, ডাবল সল্ট আর কমপ্লেক্স সল্ট, ডাবল সল্ট অ্যান্ড কমপ্লেক্স সল্ট। ডান, এবার আমরা সেপারেট হেডিং এ ডাবল সল্ট পড়বো আর তারপর কমপ্লেক্স সল্ট স্টার্ট করবো। কমপ্লেক্স সল্ট মানেই হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট? সো নেক্সট হেডিং হবে ডাবল সল্ট। তবে ডাবল সল্ট কি হয় সেটা আমরা দেখবো। ডাবল সল্ট তাহলে এখানে কি হবে, অন ডিসলভিং give positive test for all its constituent ions, right? Lose its identity, lose its identity এর মানেটা কি আমি বলছি, ফার্স্ট এক্সাম্পল আমরা দেখবো পটাশ অ্যালম, যেটাকে আমরা বাংলায় ফিটকিরি বলি, পটাশ অ্যালম। এটা কি হয়, কিভাবে মনে রাখবে, পটাশিয়াম সালফেট তার সঙ্গে অ্যালুমিনিয়াম সালফেট তার সঙ্গে 24H2O, এটাকে আমরা বলি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ক্লাস 10 এ নিশ্চয়ই পড়েছো। এটা ফর্মুলার ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে কিছু ওয়াটার যেটা অ্যাকিউমুলেট হয়ে থাকে একটা ইউনিটের মতন বিহেভ করে, সেটাকে আমরা বলি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, রাইট? তো এটা হচ্ছে পটাশ অ্যালম। এবার দেখো যখনই আমরা এই পটাশ অ্যালম, আচ্ছা পটাশ অ্যালম সল্টকে যখনই ডিসলভ করব, আমরা দেখব যে সলিউশনের মধ্যে পটাশিয়াম আয়ন প্রেজেন্ট, সালফেট আয়নও প্রেজেন্ট থাকবে, অ্যালুমিনিয়াম আয়নও, অ্যালুমিনিয়াম ক্যাটায়নও প্রেজেন্ট থাকবে, আর আর কোনো এখানে তোমার আয়নস নেই, রাইট? তো যদি তুমি পটাশ অ্যালমকে জলের মধ্যে মিক্স করো আর তুমি পটাশিয়ামের জন্য টেস্ট করো, তুমি পজিটিভ টেস্ট পাবে।
পজিটিভ মানে প্রেজেন্ট আছে, রাইট? যদি তুমি সালফেটের জন্য টেস্ট করো সেটা প্রেজেন্ট হবে, অ্যালুমিনিয়ামের জন্য টেস্ট করো সেটা প্রেজেন্ট হবে। এর মানে ডাবল সল্ট এমন সল্ট আছে যার আয়ন্স 100% সলিউশনের মধ্যে ভেঙে যাচ্ছে। তাহলে এটাকে আমরা ডাবল সল্ট বলছি না কেন? বিকজ আমরা এটাকে মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ড বলেছি। আর মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ডের কি কনসেপ্ট আছে যে মোর দেন ওয়ান টাইপ অফ ক্যাটায়ন প্রেজেন্ট হবে। দেখো এখানে মোর দেন ওয়ান টাইপ অফ ক্যাটায়ন, মোর দেন ওয়ান টাইপ অফ অ্যানায়নও থাকতে পারে, রাইট? তো এখানে দেখো দুটো ধরনের আমরা ক্যাটায়ন দেখতে পাচ্ছি। নর্মালি যে নিউট্রালাইজেশনের যে সল্ট হয় তার মধ্যে এরকম মোর দেন ওয়ান টাইপ অফ ক্যাটায়ন আমরা দেখতে পারি না। তো এই স্পেশাল সল্টস কে আমরা বলি ডাবল সল্ট, রাইট? নেক্সট এক্সাম্পল হবে কার্নেলাইট। যে তিনটে এক্সাম্পল আমি বোর্ডে লিখছি সেই তিনটেরই ফর্মুলা তুমি শুধু পড়বে, বিকজ ডাবল সল্ট আসলে বোর্ড যে আসে, না হলে এমনি কম্পিটিশনে আসে না। কার্নেলাইট হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর তার সঙ্গে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকবে 6H2। এবার তুমি বলো এখানে যখন তুমি জলের মধ্যে এটাকে ডিসলভ করবে তাহলে কি কি তুমি ক্যাটায়ন পাবে? K প্লাস, Mg প্লাস 2R, Cl মাইনাস। তো দেখো এরা 100% নিজের সলিউশনে ভেঙে যাচ্ছে, রাইট? আর এখানে সবকটা টেস্ট কি হবে? পজিটিভ টেস্ট হবে। তুমি যদি সলিউশনে পটাশিয়ামের জন্য টেস্ট করো তুমি পজিটিভ টেস্ট পাবে, ম্যাগনেসিয়ামের জন্য টেস্ট করো তুমি পজিটিভ পাবে, ক্লোরিনের জন্য টেস্ট করো তাও তুমি কি পাবে? পজিটিভ পাবে। সো অল দ্য টেস্ট উইল বি পজিটিভ হিয়ার, রাইট? থার্ড এক্সাম্পল হচ্ছে মোহর সল্ট। মোহর সল্ট, মোহর সল্টের সিম্পল ফর্মুলা হচ্ছে সালফেট, অ্যামোনিয়াম অ্যান্ড আয়রন। সো অ্যামোনিয়াম সালফেট NH4 whole twice SO4 dot FeSO4 dot 12H2O, রাইট? এটাও 6H2O হবে, সরি 6H2O। এবার দেখো এটা মনে করার জন্য তুমি সিম্পল মনে রাখবে যে পটাশ অ্যালম কি আছে? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর 24 ওয়াটার। তুমি এটাকে মাগ আপ করতে যাবে না। তো পটাশ অ্যালামের মধ্যে সালফেটস থাকে, কার্নেলাইটস এর মধ্যে ক্লোরাইডস থাকে, কার? পটাশিয়াম আর ম্যাগনেসিয়ামের, রাইট? তুমি এদের ইন্ডিভিজুয়াল ফর্মুলা তো জানোই, তো তুমি বলবে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড 6H2O, মোহর সল্ট, অ্যামোনিয়াম সালফেট, আয়রন সালফেট 6H2O, রাইট? তো এটা বেসিকটাই জাস্ট একসঙ্গে লেখা হচ্ছে, দ্যাটস ইট, রাইট? এবার এখানে যখন তুমি ইন্ডিভিজুয়াল টেস্ট করবে এখানে কি হবে? তুমি অ্যামোনিয়ামের পজিটিভ টেস্ট পাবে, সালফেটের পজিটিভ টেস্ট পাবে, আর আয়রনের পজিটিভ টেস্ট পাবে, রাইট? তো দেখো এখানেও মোর দ্যান ওয়ান টাইপ অফ ক্যাটায়ন, আর এরা সব টেস্ট কি হবে? পজিটিভ হবে। তো ডাবল সল্ট কি হয়? এমন সল্ট যার মধ্যে মোর দ্যান ওয়ান টাইপ অফ ক্যাটায়ন, অ্যানায়ন বা দুটোই থাকতে পারে, মানে এটা মলিকিউলার অ্যাডিশন কম্পাউন্ড। কিন্তু এটা কি হবে? যখনই আমরা এটাকে ওয়াটারে ডিসলভ করব এটা নিজের কনস্টিটুয়েন্ট আয়ন্সে ভেঙে যাবে, যা যে আয়ন্স থেকে এটা তৈরি, রাইট? এর অপোজিটটা আমরা দেখবো কমপ্লেক্স সল্টে। তো নেক্সট আমাদের টপিক হবে কমপ্লেক্স সল্ট। কমপ্লেক্স সল্ট আর ডাবল সল্টের এই তিনটে এক্সাম্পলের বেশি পড়বে না, এই তিনটে এনসিইআরটি তে গিভেন, এর বাইরে ইউজুয়ালি আসে না, রাইট? সো কমপ্লেক্স সল্ট does not give positive tests, does not give positive test for all its constituent ions, মানে কমপ্লেক্স সল্ট নিজের কনস্টিটুয়েন্ট আয়নে ভাঙে না, does not lose its identity, does not lose its identity। তো আমি এবার কমপ্লেক্স সল্টের এক্সাম্পল লিখছি, মানে যখন সায়েন্টিস্টরা ডিসকভার করেছে কিভাবে বুঝলো এরা কমপ্লেক্স সল্ট। তো দেখো FeCN whole twice dot 4KCN, এইভাবে এরা ভেবেছিল যে এরাও কি আছে? ডাবল সল্টের মতন, তাই এইভাবে লিখেছে। তো যদি ডাবল সল্ট হতো তাহলে সলিউশনের মধ্যে কি কি পাওয়া যেত? আয়রন, পটাশিয়াম আর সায়ানাইড, অ্যানায়ন পাওয়া যেত। বাট যখন এটাকে আমরা জলের মধ্যে মিক্স করলাম, ডিসলভ করলাম, তখন দেখলাম যে পটাশিয়ামের জন্য পজিটিভ টেস্ট দিচ্ছে, মানে পটাশিয়াম প্রেজেন্ট আছে সলিউশনে, কিন্তু আয়রন, আয়রন নেগেটিভ টেস্ট, মানে আয়রন সলিউশনের মধ্যে অ্যাবসেন্ট হচ্ছে। আর সিএন মাইনাসেরও নেগেটিভ টেস্ট হচ্ছে, রাইট? সিএন মাইনাসও নেগেটিভ টেস্ট হচ্ছে, অ্যাবসেন্ট। তো তখন সায়েন্টিস্ট যারা ডিসকভার করেছে ফার্স্ট টাইম কমপ্লেক্স সল্ট তারা বললো যে সল্টের মধ্যে প্রেজেন্স আছে
কিন্তু যখন আমরা এটাকে ডিসলভ করছি এর আয়নিক ফর্ম অ্যাবসেন্ট হচ্ছে। তো এর মানে এই ফর্মে নিশ্চয়ই এই সল্টটা প্রেজেন্ট নয়। তাহলে এর কারেক্ট ফরম্যাটিং করা হলো, আর দেন দ্য পিপল হু ফর্মুলেটেড দিস দে সেড দ্যাট যে এটা এইভাবে নিশ্চয়ই প্রেজেন্ট আছে, এটা নিশ্চয়ই এইভাবে প্রেজেন্ট আছে। যেটা সলিউশনের মধ্যে আসছে সেটাকে ব্র্যাকেটের বাইরে রিপ্রেজেন্ট করলো যে এটা আয়নাইজ হতে পারছে, কিন্তু আয়রেন আর সিএন এরা যেহেতু ওয়াটারের মধ্যে অ্যাবসেন্ট হচ্ছে কমপ্লেক্সের মধ্যে থাকা সত্ত্বেও, এর মানে নিশ্চয়ই দে আর নট ব্রেকিং আপ, রাইট? তো এখান থেকে এই জিনিসটাকে নাম আসলো যে কমপ্লেক্স, যে আয়রেন আর সিএন কিছু একটা কমপ্লেক্স তৈরি করছে, যে কারণে ওয়াটারের মধ্যে তারা অ্যাবসেন্ট, ওয়াটারের মধ্যে সল্টটাকে জলে দিলেও আয়রেন আর সায়ানাইড বেরোচ্ছে না, কিছু একটা কমপ্লেক্স তৈরি করছে আর পটাশিয়ামটা বেরোচ্ছে। তো এই ডাবল সল্টের ফরম্যাট থেকে তখন এই কমপ্লেক্স সল্টের ফরম্যাটে আমরা শিফট হলাম, রাইট? তো তাহলে কিভাবে অ্যাকচুয়াল আয়োনাইজেশন হচ্ছে? তো অ্যাকচুয়াল আয়োনাইজেশন নিশ্চয়ই এইভাবে হচ্ছে, 4K প্লাস প্লাস FeCN6 4 মাইনাস, নিশ্চয়ই আয়োনাইজেশনটা এইভাবে হচ্ছে যে এখানে একটা আমরা কমপ্লেক্স আনায়ন দেখতে পাচ্ছি, এটা ফার্দার ব্রেক হচ্ছে না আর এখান থেকে এটা ক্যাটায়নের মতো বিহেভ করছে। তো এখান থেকে প্রথম ডিসকভার হলো যে কমপ্লেক্স কম্পাউন্ডের কারেক্ট ফরম্যাটিং এইভাবে হবে, রাইট? তো এটা ফার্স্ট এক্সাম্পল। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। আচ্ছা, কমপ্লেক্সটা কি শুধু নেগেটিভ কমপ্লেক্স হতে পারে, পজিটিভ কমপ্লেক্সও হতে পারে, আমরা এখানে দেখবো। তো এখানে এটাও আগে ডাবল সল্টের ফরম্যাটে লেখা হতো, তারপর যখন আমরা এটাকে সলিউশনের মধ্যে ডিসলভ করলাম, রাইট, তো আমরা দেখলাম সালফেটের জন্য পজিটিভ টেস্ট, মানে সালফেট ওয়াটারের মধ্যে প্রেজেন্ট হচ্ছে, কিন্তু কপার নেগেটিভ টেস্ট, সলিউশনের মধ্যে প্রেজেন্ট নয়। আর NH3ও নেগেটিভ টেস্ট, ওয়াটারের মধ্যে অ্যাবসেন্ট। তো তখন আমরা কি ভাবলাম যে নিশ্চয়ই কপার আর NH3 মিলে কমপ্লেক্স তৈরি করছে আর তারা ওয়াটারের মধ্যে ভাঙছে না, আর সালফেটটা নিশ্চয়ই কমপ্লেক্সের বাইরে হবে, তাই এটা ভেঙে যাচ্ছে। যখন এটাকে আমরা কারেক্ট ফরম্যাটিং এ লিখলাম, কারেক্ট ফরম্যাটিং এ কিভাবে লেখা হবে, যে এটা হয়ে যাবে CuNH3 4 টাইমস, আর বাইরে কি হবে, সালফেট আয়ন, রাইট? এবার যখন এটাকে আমরা জলে ভাঙবো, তো দেখো এবার এখানে সালফেট যেহেতু নেগেটিভ আছে, এটাকে কি হতে হবে, পজিটিভ হতে হবে। তাহলে এখানে এবার কমপ্লেক্স পজিটিভ হচ্ছে। তো এমন কোনো লজিক নেই যে কমপ্লেক্সটাই শুধু নেগেটিভ হবে, কমপ্লেক্স ক্যান অলসো বি পজিটিভ। তো নিশ্চয়ই এখানে যে আয়োনাইজেশন হচ্ছে এইভাবে হচ্ছে। তো এখান থেকে কনসেপ্ট এলো যে কিছু কিছু সল্ট কমপ্লেক্স হয়, তারা 100% নিজের সবকটা আয়নসকে ওয়াটারে লুজ করে না। কেন লুজ করে না? বিকজ এদের মধ্যে কোঅর্ডিনেট বন্ড ফর্ম হচ্ছে, আর কোঅর্ডিনেট বন্ড স্ট্রঙ্গার আছে, যে কারণে এরা ভাঙছে না। তো এই কমপ্লেক্স, এটা হচ্ছে কমপ্লেক্স সল্ট বা কমপ্লেক্স আয়ন, আর এর ভেতরে কি আছে, কোঅর্ডিনেট বন্ড প্রেজেন্ট আছে। কোঅর্ডিনেট বন্ড does not allow the complex to ionize, the complex to ionize further. So the presence of coordinate bond এর জন্য এখানে আয়রনটা ভাঙতে পারছে না আর সিএনটা ভাঙতে পারছে না, নিজেকে মানে সেপারেট করতে পারছে না, রাইট? তো এখান থেকে আমরা ফার্স্ট জানলাম যে কমপ্লেক্স কম্পাউন্ড কি হয় আর কিভাবে এটা আসে। চলো নেক্সট আমরা দেখবো এই কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক টার্মিনোলজিস কি কি হয়। What are the basic terminologies of this complex compound? So K4
FeCN6। তো নেক্সট টপিক তোমরা হেডিং দেবে বেসিক টার্মিনোলজি। বেসিক টার্মিনোলজি। K4FeCN6, রাইট? তো এখানে দেখো যে পার্টটা কমপ্লেক্সে থাকে আর যে পার্টটা বাইরে থাকে তাদের একটা নাম আছে। যেহেতু এই পার্টটা শুধু আয়োনাইজ হয়, এটাকে বলা হয় আয়োনাইজেশন স্পিয়ার। আয়োনাইজেশন স্পিয়ার, রাইট? আর এই পার্টটা আয়োনাইজ হয় না, তাই এটার নাম কি আছে? কোঅর্ডিনেশন স্পিয়ার। Coordination sphere. It does not get ionized, right? Ionization sphere and coordination sphere, যেটাকে আমরা কমপ্লেক্স স্পিয়ারও বলি। কমপ্লেক্স স্পিয়ার বিকজ এটা আয়োনাইজ হচ্ছে না, এদের মধ্যে কি আছে? কোঅর্ডিনেট বন্ড, আমরা এখনই দেখলাম। এবার এই আয়োনাইজেশন স্পিয়ারে যে আয়ন থাকে সেটাকে আমরা বলি কাউন্টার আয়ন বা স্পেকটেটর আয়ন। কাউন্টার আয়ন বা এর নাম হয় স্পেকটেটর। স্পেকটেটর কাকে বলে ইংলিশে? যখন তুমি কোনো জিনিস অবজার্ভ করছো, তো এই আয়নটা যেহেতু কমপ্লেক্সের সঙ্গে অবজার্ভ করে, সেটাকে আমরা বলি কাউন্টার আয়ন অর স্পেকটেটর আয়ন, রাইট? আর এখানে যে Fe আছে এটাকে আমরা বলি সেন্ট্রাল মেটাল অ্যাটম। কমপ্লেক্স স্পিয়ারের মধ্যে যে মেটাল হয়, যে মেটালটা, কোনো একটা মেটাল এখানে প্রেজেন্ট হবে, সেটাকে আমরা বলি সেন্ট্রাল মেটাল অ্যাটম, বা আমরা বলি সেন্ট্রাল মেটাল আয়ন। তো CMA বা CMI বলা হয়, CMA শর্ট ফর্মে বা CMI, সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন। সেন্ট্রাল মেটাল অ্যাটম ইজ মোর কারেক্ট বিকজ সবসময় এটা আয়ন ফর্মে থাকে না, রাইট? আর এই যে নেগেটিভ পার্টটা কমপ্লেক্সের ভেতরে, যে CN পার্টটা নেগেটিভ না, যে মেটালের সঙ্গে যে পার্টটা থাকে সেই পার্টকে আমরা বলি লাইগেন্ড। লাইগেন্ড, রাইট? আর এখানে যে নাম্বার প্রেজেন্ট আছে লাইগ্যান্ডের পাশে, এই নাম্বারটাকে আমরা বলি কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার, তাকে আমরা বলি কোঅর্ডিনেশন নাম্বার। যদি আমরা এটাকে ওয়াটারে দিই, এই পার্টটা নেগেটিভ পার্ট হবে আর এই পার্টটা পজিটিভ, যেটা বাইরে আছে এটা পুরো বেরিয়ে চলে আসবে। তো দেখো, যদি এখানে 4টে পজিটিভ পটাশিয়াম হয়, আচ্ছা আমি নেক্সট পার্টে এটা ডিসকাস করছি। ধরো আমি যদি এই সল্টটাকে আয়োনাইজ করি ওয়াটারের মধ্যে দিয়ে, একটু আগেই দেখলাম K4FeCN6, এটাকে যদি ওয়াটারের ভেতরে দিয়ে আমরা আয়োনাইজ করি, তাহলে 4টে পজিটিভ যদি বেরিয়ে যায়, তাহলে এর ওপর কি চার্জ আসবে? 4টে নেগেটিভের চার্জ আসবে। তো এটা অটোমেটিকলি তুমি কি লিখবে? 4K প্লাস প্লাস FeCN6 4 মাইনাস। তো এর আয়নের ওপরে যে চার্জ হবে এটা তোমাকে নিজে থেকে বুঝে নিতে হবে, যে এটা তো একটা সল্ট, সল্টের মধ্যে নেট চার্জ সবসময় কি হয়? জিরো। তো যতটা আয়োনাইজেশন স্পিয়ারে যতটা চার্জ যাচ্ছে, তার অপোজিট চার্জে কি হবে? কমপ্লেক্স আয়নের ওপর আসবে, রাইট? বিকজ এটা ওভারঅল নিউট্রাল আছে। কটা পজিটিভ গেছে এখান থেকে? যদি আমি একটা সল্ট লিখি A আর B, যদি এর ওপর +4 হয়, আমরা ফর্মুলায় লিখছি AB, তো বাইরে কোনো চার্জ নেই। আর যদি এর 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 ভ্যালেন্সি +4 হয়, তাহলে এর ভ্যালেন্সি কি হতে হবে জিরো হওয়ার জন্য? -4। আমরা NaCl লিখি, NaCl এর বাইরে কোনো চার্জ দেখো না, বিকজ সোডিয়ামের যদি +1 হয়
তাহলে Cl এর কি আছে -1, একে অন্যকে নিউট্রালাইজ করছে, ইকুয়াল চার্জ হলে নিউট্রালাইজ হয়, রাইট? তো যদি এখানে চারটে পজিটিভ হয় তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য নিশ্চয়ই কমপ্লেক্সের উপর কি হবে, চারটে নেগেটিভ হবে, 4 - আমি আর একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখো CuNH3 SO4, এটা। তো এখানে দেখো সালফেটটা বাইরে আছে, তো সালফেটটা ভাঙবে এইভাবে, SO4 2 আর কমপ্লেক্সটা এইভাবে আসবে, CuNH3, এটা 4 হবে। তাহলে ব্র্যাকেটের ওপর এবার কি চার্জ হবে, 2 হবে, বিকজ যেহেতু নেগেটিভটা বেরিয়ে গেছে, এটাকে ব্যালেন্স করার জন্য কমপ্লেক্সের ওপর কি চার্জ হবে, 2। তো কমপ্লেক্স নেগেটিভও হতে পারে, কমপ্লেক্স পজিটিভও হতে পারে, তো এটাকে আমরা বলি অ্যানায়ন কমপ্লেক্স, এটাকে আমরা বলি ক্যাটায়ন কমপ্লেক্স। আর এখানে বাইরে যে আয়ন আছে কাউন্টার আয়ন আর যে কমপ্লেক্স আছে তাদের মাঝখানে কি বন্ড হবে, যেহেতু এরা আয়োনাইজ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে জলে দিলে, নিশ্চয়ই এদের মাঝখানে কি বন্ড হবে, আয়নিক বন্ড হবে। বিকজ যখনই আমরা ওয়াটারের মধ্যে কোনো জিনিসকে দিই তাহলে কি হয়, তার আয়নিক বন্ড উইক হয়ে যায়। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পড়েছো ফিজিক্সে, যে F is equals to 1/4 পাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট Q1 Q2/R²। তো এটা আমরা পড়েছি যে যখনই কোনো চার পেয়ারকে জলের ভেতরে দিয়ে দেব, তাদের মাঝখানে ফোর্স 80 টাইমস কমে যায়। কেন কমে যায়, বিকজ এখন এটা এয়ারে আছে, তো এয়ারে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এয়ার কি হয়, 1, কিন্তু যখন আমরা এটাকে জলে দিয়ে দেবো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার কি হয়, 80 বা 81, তাহলে 81 টাইমস আয়নিক বন্ড কি হয়ে যায়, উইক হয়ে যায়। তো নিশ্চয়ই যখন এরা সলিডে আছে তখন আয়নিক বন্ড আছে, কিন্তু যেই আমি জলে দিয়ে দিলাম, এদের আয়নিক বন্ডটা কি হয়ে গেছে, উইক হয়ে গেছে, আর আয়নস এর মধ্যে এরা ভেঙে গেছে। এরা ভাঙছে না কেন, বিকজ এদের মধ্যে আয়নিক বন্ড অ্যাবসেন্ট, এদের কমপ্লেক্সের মধ্যে কি বন্ড থাকে, কোঅর্ডিনেট বন্ড থাকে, তাই কমপ্লেক্সের আয়ন ফার্দার ভাঙছে না, রাইট? তো এখানে কাউন্টার আয়ন আর কমপ্লেক্সের মধ্যে কি বন্ড থাকে, কমপ্লেক্সের মধ্যে থাকে আয়নিক বন্ড, এখানে আয়নিক বন্ড প্রেজেন্ট থাকে, রাইট? আর কাউন্টার আয়ন আর কমপ্লেক্সের চার্জেস ব্যালেন্সড হয়, চার্জেস আর ব্যালেন্সড ইন counter ion and complex ion, charges are balanced in, যেটা আমরা এখানে ব্যালেন্স করলাম, counter ion and complex ion, রাইট? নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, এখানে দেখো যখন অ্যানায়ন নেগেটিভ ছিল কমপ্লেক্সে, সেটাকে আমি পরে লিখেছি, আর যখন আমার কমপ্লেক্স ক্যাটায়ন ছিল তখন আমি এটাকে আগে লিখেছি। তাহলে আগে পেছনের ব্যাপারটা কি আছে সেটা আমরা একটা বেসিক সল্টের ফরম্যাটিংটা দেখবো, বেসিক টার্মিনোলজির মধ্যে এন্টার করার আগে সেখানে আমরা একটা নোট দিয়ে লিখবো যে কিছু রুলস, অনেকে বেসিক্স গুলো জানো না। নেম অফ সল্ট, যখনই আমি নেম অফ সল্ট লিখবো, অলওয়েজ কি হয়, আগে আমরা ক্যাটায়নের নাম লিখি, ক্যাটায়ন নেম, তারপর অ্যানায়ন নেম লিখি, রাইট? এটা অর্গানিক সল্ট অ্যান্ড ইনঅর্গানিক সল্ট দুটোই এটা ফলো করে। সো নেম লেখার রুল সেম আছে, কিন্তু যখন আমি সিম্বল লিখবো সল্টে, সিম্বল অফ যখন আমি ইনঅর্গানিক সল্ট লিখছি তখন সব সময় সিম্বলে কি হবে, ক্যাটায়নের সিম্বল আগে হয় আর তারপর অ্যানায়নের সিম্বল হয়, রাইট? যখন আমি অর্গানিকের সিম্বল লিখছি
তখন অ্যানায়ন এর সিম্বল আগে হয়, ক্যাটায়নের সিম্বল পরে হয়। এই জিনিসটা কি, কটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল, NaCl, এটা ইনঅর্গানিক সল্ট। আগে কি লেখা আছে দেখো, সিম্বলে কি কাকে আগে লিখেছি আমরা, ক্যাটায়নকে, তারপর অ্যানায়নকে। দেখো ইনঅর্গানিক সল্টের যখন সিম্বল লিখবো, আগে ক্যাটায়ন সিম্বল, তারপর অ্যানায়ন সিম্বল, রাইট। অর্গানিক সল্ট যদি আমি লিখি CH3COONA, তো CH3CO মাইনাস পড়েছো, এটা অ্যানায়ন, আর সোডিয়াম কি আছে, ক্যাটায়ন। তো আগে কার সিম্বল হয়, অ্যানায়ন সিম্বল, তারপর ক্যাটায়ন সিম্বল। কিন্তু দুটোর নাম লেখো, এটার যখন আমরা নাম লিখবো কি লিখবো, সোডিয়াম ক্লোরাইড, তো আগে তুমি কার নাম লিখলে, ক্যাটায়ন নেম লিখলে, তারপর অ্যানায়ন নেম লিখলে। অর্গানিক সল্টের যখন তুমি নাম বলবে, এটাকে কি বলবে, সোডিয়াম অ্যাসিটেট বলবে বা সোডিয়াম ইথানোয়েট বলবে। তুমি এখানেও ক্যাটায়নের নাম আগে লিখছো। তো এটা ম্যাটার করে না যে ক্যাটায়ন সল্ট আছে কি তোমার অর্গানিক সল্ট আছে কি ইনঅর্গানিক সল্ট আছে, নাম সবসময় ক্যাটায়নের আগে হয়, অ্যানায়নের পরে হয়। শুধু সিম্বল লেখার মেথড আলাদা আছে, সিম্বল যখন আমি ইনঅর্গানিকের লিখবো ক্যাটায়ন আগে অ্যানায়ন পরে, অর্গানিকের যখন লিখবো অ্যানায়ন আগে ক্যাটায়ন পরে, রাইট। এবার এটা তো ইনঅর্গানিক কম্পাউন্ড, তো দেখো কমপ্লেক্সে আমি, তো ইনঅর্গানিক যদি কম্পাউন্ড হয়, কমপ্লেক্স কম্পাউন্ড আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়ছি, তো ইনঅর্গানিক সল্টের রুল কি আছে, যে ক্যাটায়ন আগে হবে। তো এখানে দেখো পটাশিয়াম ক্যাটায়ন আছে, তাই আমি পটাশিয়ামকে আগে লিখেছি, অ্যানায়ন পরে লিখেছি। দেখো এই অ্যানায়নটা নেগেটিভ হয়ে বেরোচ্ছে। এখানে দেখো, এখানে আমার কমপ্লেক্স ক্যাটায়ন আছে, তাই আমি কমপ্লেক্সকে আগে লিখেছি আর আমি অ্যানায়নকে পরে লিখেছি। তো ইনঅর্গানিকের জন্য সিম্বল লেখার রুল কি আছে, ক্যাটায়ন আগে অ্যানায়ন পরে। অর্গানিকে সিম্বল লেখার রুল কি আছে, অ্যানায়ন আগে ক্যাটায়ন পরে, রাইট। কিন্তু নেমিং এর রুল সবসময় কি হবে, ক্যাটায়নের নাম আগে অ্যানায়নের নাম পরে। যখন আমরা কমপ্লেক্সের IUPACও করব, এখানেও এটাই হবে। সিম্বলে তুমি যেমন চাই লেখো, নাম সবসময় কি হবে, ক্যাটায়নের নাম আগে হবে, অ্যানায়নের নাম পরে হবে। ক্লিয়ার? এই বেসিক ফরম্যাটিংটা আই থিঙ্ক সব সল্টস এর ক্লিয়ার হয়েছে, রাইট। তো এবার আমরা ব্যাক টু বেসিক টার্মিনোলজি, যেটা আমরা করছিলাম সেটা করব। চলো ডান। সো বেসিক টার্মিনোলজি ফার্স্ট টার্ম হবে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ডেফিনেশনটা আমি লেখাবো। বা যেটাকে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড বা কমপ্লেক্স সল্ট বলি। এর ভেতরে লিখবে, those compound which retain their identity, those compound which retain their identity even when dissolved in water, those compound which retain their identity even when dissolved in water or any other solvent, those compound which retain their identity even when dissolved in water or any other solvent and their properties are completely different, and their properties are completely different from constituent ions, and their properties are completely different from constituent ions, and their properties are completely different
from constituent ion, right? চলো টার্মিনোলজি নাম্বার 2, এক্সাম্পলস অনেক কটা আমরা এক্সাম্পল করেছি, K4FeCN6, এই কপারেটটা এক্সাম্পল, ওই সল্টস গুলো লিখে নাও অ্যাজ আ এক্সাম্পল, না লিখেও চলবে। সেকেন্ড টার্মিনোলজি সেন্ট্রাল মেটাল অ্যাটম, সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন, CMA বা CMI। তো কমপ্লেক্সের মধ্যে দেখো যে মেটাল থাকে সেটাকে আমরা কি বলি, সেন্ট্রাল মেটাল অ্যাটম আর সেন্ট্রাল মেটাল আয়ন, রাইট? এখানে লিখবে the atom or ion, the atom or ion to which, the atom or ion to which one or more molecules, the atom or ion to which one or more molecules bracketed ligands are permanently attached, are permanently attached is called central metal atom or ion, is called central metal atom or ion, is called central metal atom or ion. For example, for example, এক্সাম্পলটা আগেও করেছি, K4FeCN6, তো এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কি আছে, এটা, তো এই কমপ্লেক্সের সেন্ট্রাল মেটাল অ্যাটম কি আছে, Fe+2, আর বলছে কি এর সাথে কে বন্ড ফর্ম করে, লাইগেন্ড। সো এটাই বলছে কমপ্লেক্সের ভেতরে যে মেটাল থাকে যার সাথে লাইগেন্ড বন্ড ফর্ম করে সেটাকে আমরা কি বলি, সেন্ট্রাল মেটাল অ্যাটম, রাইট? আর একটা এক্সাম্পল দেখো, KAgCN হোল টুয়াইস, তাহলে এই এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কে, এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন হচ্ছে সিলভার Ag+, রাইট? এবার এই সেন্ট্রাল মেটাল অ্যাটম হবার কিছু ক্যারেক্টারিস্টিক্স হয়। অল মেটালস, পিরিয়ডিক টেবিলে অনেক মেটালস আছে, অ্যারাউন্ড 88 খানা মেটালস আছে, সবাই কি তোমার, সরি 78 খানা মেটালস আছে, সবাই কি তোমার সেন্ট্রাল মেটাল অ্যাটম হতে পারে, মানে সবাই কি কমপ্লেক্স ফর্ম করতে পারে না। কমপ্লেক্স ফর্ম করার জন্য মানে সেন্ট্রাল মেটাল অ্যাটম হবার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স হয়, সেটা থাকলে তবেই সেন্ট্রাল মেটাল অ্যাটম হওয়া যাবে। তাহলে এখানে আমরা লিখবো ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম, ক্যারেক্টারিস্টিক্স অফ CMA বা সেন্ট্রাল মেটাল অ্যাটম হবার জন্য কি কি ক্যারেক্টারিস্টিক চাই। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এদের মধ্যে ভেকেন্ট অরবিটালস হতে হবে, ভেকেন্ট অরবিটালস। কেন ভেকেন্ট অরবিটাল হতে হবে, বিকজ এখনই আমরা পড়লাম যে কোঅর্ডিনেশন বন্ড, কমপ্লেক্সের ভেতরে কোঅর্ডিনেশন বন্ড হয়, আর কোঅর্ডিনেশন বন্ড কখন হয়, একজন লুইস অ্যাসিড একজন লুইস বেস হবে, একজন ইলেকট্রন ডোনার একজন ইলেকট্রন অ্যাকসেপ্টর। তো কমপ্লেক্সের ভেতরে যে মেটাল হয় সে অ্যাকসেপ্টর হয়, আর যে ডোনার হয় সে লাইগেন্ড হয়। সো লাইগেন্ড কি করে, দেখো এখানে লাইগেন্ড মানে CN নিজের ইলেকট্রন ভেতরে কাকে দিচ্ছে, আয়রন কে। তো আয়রন এখানে অ্যাকসেপ্টর, তো আয়রন কার মতন বিহেভ করছে, লুইস অ্যাসিড, আর লাইগেন্ড কার মতন বিহেভ করছে, লুইস বেস, আর এদের মাঝখানে কি ফর্ম হচ্ছে, কোঅর্ডিনেশন বন্ড। তো যদি এই ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে কারোর থেকে, তাহলে এর ভিতরে স্পেস থাকা উচিত, তার জন্য ভেকেন্ট অরবিটালস প্রেজেন্ট থাকা খুবই ইম্পর্টেন্ট, রাইট? তো এখানে এটা হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, আর এলটা রিপ্রেজেন্ট করছে লাইগেন্ড, রাইট? আর এটাকে আমরা কমপ্লেক্স থেকে আঁকবো বিকজ কমপ্লেক্সের মধ্যে জিনিসটা হয়। তো মেটাল কে ইলেকট্রন অ্যাকসেপ্টর হতে হচ্ছে, আর লাইগেন্ডটা ইলেকট্রন ডোনার। তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য সে ইলেকট্রনকে স্পেস দিতে হবে, আর সে স্পেসটা কিভাবে আসবে, ভেকেন্ট অরবিটালস থেকে আসবে। তো কিছু ভেকেন্ট অরবিটাল থাকলে তবেই সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, রাইট? সেকেন্ড ক্যারেক্টারিস্টিক কি হতে হবে সেন্ট্রাল মেটাল অ্যাটম হবার জন্য, যে জেড ইফেক্টিভ হাই হতে হবে। জেড ইফেক্টিভ কথাটার মানে কি, হাই বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, হ্যাঁ হাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এবার এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ টার্মটা আমরা পিরিয়ডিক টেবিলে ক্লাস 11-এ পড়েছি, ability of the nucleus to attract electron, কি বললাম, ability of the nucleus to pull electron, নিউক্লিয়াসকে ধরে রাখা বা পজিটিভ চার্জ বলতে পারো, সেটাকে বলা হয় জেড এফেক্টিভ, রাইট? এবার এই যে ইলেকট্রনটা নিচ্ছে, এই ইলেকট্রনটাকে নিজের মেটালের মধ্যে ধরে রাখতে হবে, তাহলে তার জন্য নিউক্লিয়াসকে কি হতে হবে, স্ট্রং হতে হবে।
তো নিউক্লিয়াস যদি স্ট্রং হয় তাহলে সে ইলেকট্রনটাকে ধরে রাখবে, আর নিউক্লিয়াসের উপর চার্জ কি হয়, পজিটিভ। তো বেশি যদি পজিটিভ হয় নিউক্লিয়াস তাহলে এই নেগেটিভটাকে ধরে রাখতে পারবে। তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হাই হতে হবে। থার্ড হচ্ছে অ্যাটমিক সাইজ শুড বি লেস, আর তোমার যে চার্জ হয়, যে চার্জের ভ্যালু হয় সেটা বেশি হতে হবে। অ্যাটমিক সাইজ কম আর হাই চার্জ ডেন্সিটি, হাই চার্জ ডেন্সিটি। অ্যাকচুয়ালি সেকেন্ড পয়েন্টটার রিজন হচ্ছে থার্ড পয়েন্ট। যখনই কোনো অ্যাটমের সাইজ কম হয় আর তার উপর চার্জ বেশি হয় তখন তার জেড এফেক্টিভ অটোমেটিকলি বেড়ে যায়, রাইট? তো বেসিক্যালি ওয়ান আর থার্ডটা হচ্ছে মেন কন্ডিশন, যে ভেকেন্ট ডি অরবিটাল হতে হবে, অ্যাটমিক সাইজ কম হতে হবে আর চার্জ বেশি হতে হবে, মানে ওর অনেক কটা চার্জ যেন এক্সপ্যান্ড করতে পারে। যেন আমরা পড়েছি ম্যাঙ্গানিজ, ইলেকট্রোকেমিস্ট্রিতে ম্যাঙ্গানিজ আমরা দেখি +2 হয়, +7 হয়। ক্রোমিয়াম আমরা দেখেছি +3 +2 +7, আমরা ফ্যারাডের ক্যালকুলেশন করেছি। তো এই মেটালস গুলো খুব ভালো পারবে কমপ্লেক্স ফর্ম করতে, বিকজ তারা নিজের চার্জকে ইনক্রিজ করতে পারে, রাইট? তো সেন্ট্রাল মেটাল অ্যাটমের মধ্যে এটা কিছু ক্যারেক্টারিস্টিক্স হতে হবে। তো এবার কারা বেস্ট সেন্ট্রাল মেটাল অ্যাটম হতে পারে আর কারা কোনোদিনও কমপ্লেক্স ফর্ম করতে পারবে না, রাইট? তো এর ভেতরেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের ভেতরেই আমরা ক্যারেক্টারিস্টিক্স এর পর নেক্সট পয়েন্ট বানিয়ে লিখবো যে ডি এন্ড এফ ব্লক এলিমেন্টস বেস্ট ফর কমপ্লেক্স ফর্মেশন, বেস্ট ফর কমপ্লেক্স ফর্মেশন, রাইট? গ্রুপ 1 এলিমেন্টস মানে অ্যালকালি মেটালস, এরা কমপ্লেক্স ফর্ম করতে পারে না। অ্যালকালি মেটালস ক্যানট ফর্ম কমপ্লেক্স। সো গ্রুপ 1 এলিমেন্টস মানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা কেন পারে না, সিজিয়াম, এরা কেন পারে না তোমার ফর্ম করতে? বিকজ নাম্বার 1 হচ্ছে এদের মধ্যে কোনো ভেকেন্ট অরবিটাল নেই। সেকেন্ড হচ্ছে যখন তুমি পিরিয়ডিক টেবিল দেখবে, তো পিরিয়ডিক টেবিলে কি হয়, এরা গ্রুপ 1, রাইট? এরা হচ্ছে গ্রুপ 1। তো পিরিয়ডিক টেবিল যখন তুমি দেখবে, পিরিয়ডিক টেবিল এরকম প্রেজেন্ট হয়, রাইট? তো এরা গ্রুপ 1 এ প্রেজেন্ট। এবার যখন আমরা লেফট টু রাইট যাই পিরিয়ডিক টেবিলে, অ্যাটমিক সাইজ কি হয় আমরা ট্রেন্ড পড়েছি, ডিক্রিজ হয় পিরিয়ডিক টেবিলে। এর মানে গ্রুপ 1 এলিমেন্টস সব থেকে বড় হয়ে যাচ্ছে অ্যাটমিক সাইজে, বিকজ যদি আমি রাইটে যাই অ্যাটমিক সাইজ কমবে, মানে ইচ পিরিয়ডে যারা গ্রুপ 1 এলিমেন্ট হবে তাদের লার্জেস্ট অ্যাটমিক রেডিয়াস হচ্ছে, রাইট? তো একটা কন্ডিশন ভেকেন্ট ডি অরবিটালের সেটাও ফুলফিল হচ্ছে না। সেকেন্ড কন্ডিশন যে অ্যাটমিক সাইজ স্মল হতে হবে সেটাও ফুলফিল হচ্ছে না। দে আর দ্য বিগেস্ট, যে গ্রুপ 1 মেটাল হয় তারা নিজের পিরিয়ডে বিগেস্ট এলিমেন্ট, রাইট? যেরকম লিথিয়াম সেকেন্ড পিরিয়ডে বিগেস্ট, সোডিয়াম থার্ড পিরিয়ডে বিগেস্ট, পটাশিয়াম ফোর্থ পিরিয়ডে বিগেস্ট, বিকজ এরা একদম লেফট সাইডে আছে। আর চার্জ বেশি হতে হবে। আমরা জানি গ্রুপ 1 এলিমেন্ট শুধু +1 হতে পারে, Na+ হয়, Na+2 হয় না, +3 হয় না। পটাশিয়ামেরও ফিক্সড চার্জ হয় +1। তো গ্রুপ 1 এর কি আছে, ফিক্সড চার্জ আছে, এরা নিজের চার্জও ইনক্রিজ করতে পারে না। সো দিস আর দ্য রিজন যে গ্রুপ 1 নিজের কমপ্লেক্স ফর্ম করতে পারে না। তো এখানে আমরা রিজন লিখবো, যে কি রিজন আছে। ফার্স্ট রিজন হচ্ছে দে হ্যাভ লার্জ অ্যাটমিক সাইজ, highest in their respective period, বা largest in their respective period, right? And they have, and হবে না, they have no vacant orbitals and fixed charge of +1, যেটা মিনিমাম ভ্যালু। সব থেকে স্মলেস্ট চার্জ কি হতে পারে, +1। তো এটা মিনিমাম ভ্যালু চার্জ আছে, তো কোনো কন্ডিশন ফুলফিল হচ্ছে না, তাই এরা কোনোদিনও কমপ্লেক্স ফর্ম করতে পারবে না। বেস্ট কারা হচ্ছে কমপ্লেক্স ফর্ম করার জন্য, ডি এন্ড এফ। এরা বেস্ট কেন, এদের রিজনস আমরা একটু চেক করি। এরা দেখো পিরিয়ডিক টেবিলের মিডলে আছে, অ্যাটমিক সাইজ একদম স্মলও না আবার অ্যাটমিক সাইজ একদম লার্জও না, রাইট? তাহলে এদের পারফেক্ট কেন হচ্ছে, এদের অ্যাটমিক সাইজ কম, একটা ক্রাইটেরিয়া পারফেক্ট। নেক্সট হচ্ছে এদের ভেকেন্ট অরবিটাল আছে,
এদের কাছে ভেকেন্ট ডি অরবিটালস হয়, তো এটা ফুলফিল হচ্ছে। নেক্সট হচ্ছে এদের ভেরিয়েবল অক্সিডেশন স্টেট হয়, ক্রোমিয়াম, আয়রন Fe+2 Fe+3, lead Pb+2 Pb+4, tin Sn+2 Sn+4, মাল্টিপল চার্জেস দেখাতে পারছে, রাইট? ম্যাঙ্গানিজের +2 +5 +7 সব এক্সিস্ট করে, ক্রোমিয়ামের 3 2 4 6 সব এক্সিস্ট করে, Cr+2 Cr+3 Cr+4। তো এদের মাল্টিপল পজিটিভ চার্জ আছে, মানে এরা নিজের পজিটিভ চার্জকে ইনক্রিজ করতে পারে, তো এই জন্য এরা পারফেক্ট মেটালস হয় কমপ্লেক্স ফর্ম করার জন্য। ভেরিয়েবল অক্সিডেশন স্টেট এদের মধ্যে প্রেজেন্ট আছে, ভেরিয়েবল অক্সিডেশন স্টেট এদের মধ্যে প্রেজেন্ট আছে, মানে কি পজিটিভ চার্জ বেশি আছে এদের মধ্যে, চার্জ ডেন্সিটি হাই এরা নিজের করতে পারে, চার্জটা ইনক্রিজ করতে পারে, পজিটিভ চার্জ ইনক্রিজ করতে পারে, তো এই জন্য ডি এন্ড এফ বেস্ট হচ্ছে। গ্রুপ 2 এলিমেন্টসও কমপ্লেক্স ফর্ম করে কিন্তু এরা রেয়ার হয়। যারা গ্রুপ 2 এলিমেন্টস আছে, গ্রুপ 2 এলিমেন্টস কারা হয়, এদেরকে আমরা কি বলি, অ্যালকালাইন আর্থ মেটালস। তো অ্যালকালাইন আর্থ মেটালস এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম ক্যান ফর্ম কমপ্লেক্সেস, বাট এই কমপ্লেক্স গুলো কি হয়, রেয়ার হয়, অত কমন নয়, রাইট? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বাদে আর গ্রুপ 2 এর আরো যে দুটো তোমার এলিমেন্ট আছে, বেরিয়াম এন্ড স্ট্রনশিয়াম, তারা কিন্তু কমপ্লেক্স ফর্ম করতে পারে না, বিকজ তাদের অ্যাটমিক সাইজ অনেক বেশি বেড়ে যায়, বিকজ ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক সাইজ ইনক্রিজেস, রাইট? তো এটা ছিল আমাদের সেকেন্ড বেসিক টার্মিনোলজি, সেন্ট্রাল মেটাল অ্যাটম। থার্ড বেসিক টার্মিনোলজি হবে কমপ্লেক্স আয়ন, মানে ব্র্যাকেটের যে পার্টটা, যে আয়ন বেরোচ্ছে সেটাকে আমরা বলি কমপ্লেক্স আয়ন। তো থার্ড টার্মিনোলজি হবে কমপ্লেক্স আয়ন। এটা আজকের জন্য লাস্ট টার্মিনোলজি হবে, মানডে থেকে নেক্সট টার্মিনোলজি যেটা হচ্ছে লাইগেন্ড, সেটা আমরা স্টার্ট করব নাম্বার 4। তো কমপ্লেক্স আয়নের ভেতরে লিখবে the species formed by the chemical species হবে, sorry, the chemical species formed by union of the chemical species formed by union of central metal atom with one or more ligand, central metal atom with one or more ligand is called complex ion, is called complex ion. Next point, the complex ion can be positive, negative or neutral. The complex ion can be positive, negative or neutral. The complex ion can be positive, negative or neutral. তো পজিটিভের এক্সাম্পল আমরা দেখবো, এক্সাম্পলস এ লিখবে FeCN6, এটা আমরা কি দেখেছিলাম, K4 ছিল, তো K4 টা বেরিয়ে গেলে এখানে কি চার্জ ছিল, 4-, তাহলে এটা কার এক্সাম্পল, নেগেটিভ কমপ্লেক্সের এক্সাম্পল, নেগেটিভ কমপ্লেক্স, রাইট? পজিটিভ কমপ্লেক্সের এক্সাম্পল আমরা আজকের ক্লাসে দেখেছি, CuNH3 4, এর উপর কি চার্জ ছিল, +2, তাহলে এটা কি হচ্ছে, পজিটিভ কমপ্লেক্সের এক্সাম্পল, রাইট? তো কমপ্লেক্সের উপর নেগেটিভ চার্জ হতে পারে, পজিটিভ চার্জ হতে পারে, আর কমপ্লেক্সের ভেতরে কি বন্ড থাকে, কোঅর্ডিনেট বন্ড থাকে, রাইট? কোঅর্ডিনেট বন্ড, এখানে
বন্ডের ডোনার কে হয় লাইগেন্ড আর অ্যাকসেপ্টর কে হয় মেটাল, তো এরা সেন্ট্রাল মেটাল অ্যাটম। আর এখানে লাইগেন্ড কে আছে সিএন, ভেরি গুড। আর এখানে লাইগেন্ড কে আছে অ্যামোনিয়া NH3, এখানে লাইগেন্ড সিএন, এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম আয়রন, এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কপার। নিউট্রালের আমরা একটা এক্সাম্পল দেখবো NiCO4। এটা এমন একটা কমপ্লেক্স যার উপর কোনো চার্জ হয় না, পজিটিভও না নেগেটিভও না, রাইট? এটা একটু স্পেশাল টাইপ অফ কমপ্লেক্স আছে, সেটা আমরা লাস্টে কার্বোনাইলস বলে এদেরকে। আচ্ছা, আর একটা নিউট্রালের এক্সাম্পল হতে পারে এটা PT NH3 হোল টুয়াইস Cl2, এর ওপরও চার্জ হয় 0। তো এরা এক্সাম্পল হচ্ছে নিউট্রাল কমপ্লেক্সের। এবার দেখো লাইগেন্ড সবসময় একটা হবে নট নেসেসারি, মাল্টিপল টাইপেরও লাইগেন্ড হতে পারে। এখানে দেখো, এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কি আছে প্ল্যাটিনাম PT, আর এখানে লাইগেন্ড দু ধরনের আছে অ্যামোনিয়া NH3 আর ক্লোরাইড Cl। তো এখানে দুটো লাইগেন্ড আছে, টু টাইপস অফ লাইগেন্ড। আর এখানে এটা সেন্ট্রাল মেটাল অ্যাটম, এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কি আছে নিকেল, আর এখানে তোমার লাইগেন্ড কি আছে CO ইজ দ্য লাইগেন্ড। সো নেক্সট আমাদের বেসিক টার্মিনোলজি হবে লাইগেন্ডস, যেটা আমরা মানডের ক্লাসে কন্টিনিউ করব। মানডের ক্লাস খুবই ইম্পর্টেন্ট আছে, রাইট? আইদার তুমি অফলাইন প্রেজেন্ট থাকো, আমি অনলাইনেরও অপশন দেবো ভাবছি, লেটস সি কি হয়। তো মানডের ক্লাসটা প্লিজ প্লিজ অ্যাটেন্ড করো, বিকজ মানডের ক্লাসে আমরা লাইগেন্ডস এর স্ট্রাকচার দেখবো, IUPAC নোমেনক্লেচার এন্ড ওয়ার্নার্স থিওরি, তিনটেই টপিক এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট আছে। সো থ্যাংক ইউ।